আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। সম্মানিত দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধ এবং গণহত্যা। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী AK ইসলাম। ওনাকে আমরা আমার ইসলাম বলেও জানি, ওনার আরেকটি নাম। ওনার নাম আসলে তো আমার ভাই কেমন আছেন? আমি আপনাকে আমার ভাই বলে পুরো না, ঠিক অনুষ্ঠানটা আছে। চালবো। যে ভালো আছি। প্রথমে আমি আপনার দর্শক এবং শ্রোতাদের প্রতি আম, সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, আদাব। আহ, এবং যে যেখানে আছেন ভালো থাকবেন এই শুভকামনা করে আমরা আমাদের আজকের এটা শুরু করতে চাই। ধন্যবাদ আমার ভাই। আমরা আসলে গণহত্যা বা জেনোসাইড নিয়ে আমরা আপনার সাথে আলোচনা বেশিটা সময় করব, কারণ এই ব্যাপারে আপনার জ্ঞান এবং আপনার কাজ, আমরা সবাই জানি অনেক বেশি কাজ করেছেন আপনি, আপনার নলেজ লেভেল অনেক হাই এই ব্যাপারে। তো সেই জন্য এই এই বিষয়টা নিয়ে আমরা বেশিরভাগ সময় কথা বলবো। তার আগে প্রথমে আমি ইউনাইটেড নেশনস এর যে জেনোসাইড ডেফিনেশন ওইটা নিয়ে, এটা একটু আমাদের দর্শকদের জন্য আমি বলতে চাই। আমি যেটা পেয়েছি এখানে, ইউনাইটেড নেশন defines genocide as an act that intentionally destroys a national, racial, ethnics and religious group. The Genocide Convention adopted by the UN includes acts that constitute genocide, such as killing member of the group, causing serious harm to member of the group, imposing conditions of the life that lead to the group's distraction, preventing birth within the group, with the group, forcibly transferring children of the group to another group. এর মোদ্দা কথা হলো, একটা গ্রুপ অফ পিপলকে খুন করা বা হত্যা করা, তাদেরকে হার্ম করা, তাদের ডিস্ট্রাকশন করা, ধ্বংস করা, এবং এক ধর্ম যা জাতি থেকে আরেক ধর্মে ফোর্সিবলি পুশ করা, মানে রূপান্তর করা বা স্থানান্তর করা, ধর্মান্তরিত করা, এই যে একটা গ্রুপ অফ পিপলকে নিগৃহীত করা, এটাই আসলে জেনোসাইডের সংজ্ঞা। আমি কি ঠিক বলেছি? আমি কি ঠিক পড়তে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, না সেটা ঠিক আছে। তবে আমাদের যে 1973-তে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট করেছে সেখানে জি, কিন্তু সেই আদলেই একটি ডেফিনেশন দেওয়া হয়েছে ওই যে ডেফিনেশনটা একটু বলবেন? হ্যাঁ, যে জেনোসাইডের যে জেনোসাইড মিনস অ্যাজ পার দি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট ট্রাইব্যুনালস 1973 অফ থ্রি। বাংলা। হ্যাঁ, meaning and including any of the following acts committed with intent. That means intentionটা, whether it has been committed or not doesn't matter. ডাজন্ট ম্যাটার। Intentionটা থাকলেই to destroy in whole or in part. ইন পার্ট। সো আপনি সম্পূর্ণ একটা জাতিকে, একটা রেসকে আপনি অ্যাবলিশ করে দিতে চাচ্ছেন, সেই ইন্টেনশনটা যদি আপনি ব্যক্ত করেন কোনো কারণে, হুম হুম। অথবা এটা যদি আংশিকও যদি হয়ে থাকে, হয়ে থাকে। হ্যাঁ, এই ন্যাশনাল, এথনিক, রেসাল, রেস। রিলিজিয়াস অর পলিটিক্যাল গ্রুপ, পলিটিক্যাল গ্রুপ। ঠিক আছে? এরপরে যেমন কি কিলিং মেম্বার্স অফ এ গ্রুপ, causing serious bodily or mental harm to members of group, deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part. তারপরে imposing measures, that means the আপনি যে পদক্ষেপগুলো নেবে, intent to prevent birth within the group. That means যেমন কি একটা এক্সাম্পল দিয়ে দিই, সেটি হচ্ছে যে বাংলাদেশের একাত্তরের আম, আহ, সংগ্রামের সময় যে যেই রেপের যে কাজটা করতো, দিস ইজ ওয়ান অফ দ্য লিস্টেড ওয়ার ক্রাইম, ওয়ার ক্রাইম। ইন এ ফর্ম অফ টর্চার। টর্চার। হ্যাঁ, ওয়ার ক্রাইমটা কখন হয়? যখন নাকি দ্য রেপ, দ্য অ্যাক্ট অফ রেপ হ্যাজ বিন ইউজড to make the birth of different race other than the race of the domain. হ্যাঁ, যেমন বাঙালি, তারা পাকিস্তানিরা বলেছিল যে কোনো এক সময় বাঙালি এই যে যুদ্ধ শিশু বরণ হয়েছে তাদের রেপের কারণে, সেইখান থেকে পাকিস্তানের ব্রিডটা বাংলাদেশে থাকবে। হুম। তো
এই জায়গায় এটা কিন্তু জেনোসাইড করেছে। হ্যাঁ, জেনোসাইড ডিউ টু দ্য রেপ, ইট হ্যাজ বিন আপগ্রেডেড ডিউরিং আওয়ার ট্রায়াল। আমরা যখন ট্রায়াল করেছি, জি। আমি আমি একটা বিষয় যেটা নাকি ডিফাইন ছিল না, সেখানে আমি রেপের কারণে যে জেনোসাইড হয়, সেটাকে ডিফাইন করে কিন্তু আমরা মামলার মধ্যে রেখেছি, এবং সেটা এসেছে। তার পরবর্তীতে যেটা আসতেছে, সেটা হলো ফোর্সিবলি ট্রান্সফারিং চিলড্রেন অফ দ্য গ্রুপ টু অ্যানাদার গ্রুপ। অ্যানাদার গ্রুপ। রাইট। যেমন ধরেন যে এখন বাঙালি ছেলে বাচ্চাদেরকে নিয়ে অন্য আরেক জায়গায় তৈরি মানে তাদেরকে তাদেরকে ব্রট আপ করছে। সেই ব্রট আপের মাধ্যমে তাদেরকে অন্য কৃষ্টি কালচার শেখানো হচ্ছে, অন্য ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, তাদের ডোমেইন মাদার কৃষ্টি কালচার থেকে এবং ল্যাঙ্গুয়েজ থেকে দূরে করে তাদেরকে শেখানো হচ্ছে। মানে জোরপূর্বক, ইয়া, বল জোরপূর্বক। প্রয়োগ করে। দ্যাট অলসো ক্যান বি। অথবা ট্রান্সফারিং দ্য রিলিজিয়ন। হ্যাঁ, ট্রান্সফার, এক ধর্ম থেকে আরেক ধর্মে অন্য ধর্ম ধর্মান্তর ধর্মান্তরিত জোর করে করাচ্ছে। সেটাও কিন্তু জেনোসাইডের কতগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যদিও ডেফিনেশনের কারণে একটু না আমার মাঝখান ভাই, থেকে আমি এই ডেফিনিশনটা এই জন্য বললাম, মানে ইউএন এর ডেফিনিশনটা আমি বললাম, আপনি তার সাথে আমাদেরটা যোগ যোগ জি, সংযুক্ত করলেন, জি, মোর অর লেস সেম। আমাদেরটা আমি বলবো আরো অনেক আম, খুঁটিনাটি, অনেক লুপ হোলস নাই কোনো, খুব সুন্দর আর কি। আমাদের 1973-তে যে হ্যাঁ। আমি জেনোসাইডের এই ব্যাখ্যাটা আইনটার দেওয়া ব্যাপারে হয়েছে। কিছু বলতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে এই আইনটি হওয়ার পূর্বে জি। এসকে একজন ব্যারিস্টার, জি। হচ্ছে অ্যাট দি এজ অফ ফিফটিজ তখন তার চলে, তিনি একটি বাংলাদেশের আহ, স্বাধীনতার সংগ্রাম চলাকালীন অবস্থায় উনি রিসার্চ করেছেন এবং দেখেছেন যে কি ধরনের ওয়ার ক্রাইমগুলো হচ্ছে, কি ধরনের যুদ্ধনীতিগুলো ভঙ্গ হচ্ছে বাংলাদেশের সয়েলে, এবং সেটার উপরে এবং জেনেভা কনভেনশনের কনভেনশনসগুলো হুম। কিভাবে ভায়োলেশন হচ্ছে, এবং সবকিছু নিয়ে উনি একটা কম্পাইলেশন করলেন, এবং 72 সনে সে বইটি তিনি আম, প্রকাশ করলেন। এবং এই বইটিকে নিয়ে বা তৎকালীন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার কাছে গিয়েছিলেন। ওনার নাম হচ্ছে ব্যারিস্টার সুব্রত রায়চৌধুরী, এবং যে বইটি লিখেছেন সেটি হচ্ছে যে দ্য জেনেসিস অফ বাংলাদেশ। আমি বইটা দেখাচ্ছি। দি জেনেসিস অফ বাংলাদেশ। যখন আমরা ট্রাইব্যুনালে কাজ শুরু করি 9-10 সনে, তখন কিন্তু এই বইটা দুষ্প্রাপ্য ছিল, এবং এখনো বইটা দুষ্প্রাপ্য। আহ, আমরা একটা বই মাত্র পেয়েছি, সেটাকে আমরা কয়েকটা কপি করে নিজেদের স্টাডির জন্য আমরা কাজ করেছি। আহ, সেই বইটাতে উম, যে জিনিসগুলো লেখা আছে, যেটা আমেরিকান সিভিল ওয়ার থেকে আরম্ভ করে এটার কন্টেম্পোরারি যে জায়গাটায় বাংলাদেশ কিভাবে স্বাধীন, এবং এই বাংলাদেশের সংগ্রামটা কিভাবে আমেরিকান সিভিল ওয়ারের সাথে যায় না, দুটো প্যারালাল, দুটো আলাদা, কোনোদিন মিট করবে না। যে যে থিসিসটা অনেকেই কিন্তু আহ, আমাদের স্বাধীনতা সংগ্রামকে একটি সিভিল ওয়ার বলে থাকে, এবং সিভিল ওয়ার হ্যাঁ, বলে আখ্যা দেওয়ার প্রচেষ্টা চেষ্টা করে। তখনকার 71-এর পরাজিত শক্তিদের আমরা পেয়েছি। তারা এখনো চেষ্টা করছে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটা একটা সিভিল ওয়ার ছিল, এবং সিভিল ওয়ার বলে যদি তারা আখ্যা করতে পারে, তাহলে বিষয়টি ইতিহাসটা অন্যদিকে মোড় নিতে পারে। যদিও সেটা সিভিল ওয়ার ছিল না, কেন ছিল না, এই বিষয়গুলো কিন্তু এই বইতেও আছে, এবং আমরা যখন মামলা মোকদ্দমা করি প্রসিকিউশনের তরফ থেকে, ওগুলো অনেক জাস্টিফাই করা হয়েছে বিভিন্নভাবে। আজকে আমি কিছু কিছু জিনিস তুলে ধরবো। আমাদের যে এই আইনটা, জি। আহ, এই আইনটার আহ, এই আইনটা কিন্তু 1973 সনে যখন হয়, জি। একটা ভরা পার্লামেন্টে পার্লামেন্টে 2/3 মেজরিটি নিয়েই কিন্তু এই আইনটা পাশ করা হয়, এবং এই আইনটা কিন্তু 43 বছর আনটাচ রয়ে গেছে। এতগুলো রিজিম কিন্তু এসছে, যেমন 75-এর 15ই আগস্ট, তারপরে এরপরে এরশাদ রিজিম, জিয়া রিজিম সব আসছে, কিন্তু এই আইনটা ইনট্যাক্ট রয়েছে, কেউ কোনোদিন এই আইনে হাত দেয়নি। এবং কি, এই আইনের আদলে যে ট্রাইব্যুনাল হবে, সেই ট্রাইব্যুনালও কখনো হয়নি, বা এটা কোনো কার্যকারিতা আপনার 75-এর আগে যেমন কি দালাল আইন ছিল,
কোলাবোরেটরস অ্যাক্ট ছিল, এই সমস্ত অ্যাক্টের আদলে কিছু কাজ হয়েছিল, কিন্তু এই আইনের আদলে হয়নি। এই আইনটি ওয়ার ক্রাইম এবং যারা প্রিন্সিপাল অফেন্ডার তারা এবং তাদের সাথে রিলেটেড যারা যারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছিল সেইটার জন্য একটা ফিউচারিস্টিক আইন। এই আইনটা যখন করা হয় তখন নিউরেমবার্গ ট্রায়ালের একজন প্রসিকিউটর অটোট্রাফ, উনিও ওই 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি ছিল, সেই কমিটিতে ছিল। এবং সেখানে আমাদের বাংলাদেশের বরেণ্য ব্যক্তি আহ, অনেকেই বলেন যে ডক্টর কামাল হোসেনও ছিল। কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম যে আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স লিখেছেন, আহ, তিনি কোনো কারণে আম, 72-এর পরে বা ওই সময়টায় বিরাগ ভাজন হয়ে যান, যার জন্য ওনাকে ওখানে ইনক্লুড করা হয়নি। কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যারের সাথে আমাদের যখন ট্রাইব্যুনালে কাজ হয় তখন কিন্তু উনি আমাদেরকে ডেকেছিলেন এবং আমাদের সাথে বসেছিলেন। যেহেতু আমি 71-এর এই 9 মাসের যুদ্ধের অনেক ডকুমেন্টেশন নিয়ে আমি 91 থেকে রিসার্চ শুরু করি। আমার রিসার্চ এর আগে যদিও অন্যান্য লাইব্রেরিতে ছিল, বাবা ডিপ্লোমেট ছিলেন, ওই রকম একটা অ্যাক্সেস ছিল। আহ, যেমন 71-এর সময় আমি পেপার ক্লিপিং কাটতাম ইস্ট পাকিস্তান, পাকিস্তান এগুলো নিয়ে, এবং এই বিষয়বস্তুটা আমার মাথায় সেই সময় থেকেই ছিল। কিন্তু 91-এ এসে যখন দেখলাম বাংলাদেশে 71-এর পরাজিত শক্তি যে সরকারটা গঠন হয়েছিল তার মধ্যে ঢুকে গিয়েছে, তখনই মনে হচ্ছিল যে বাংলাদেশের আসলে 71-এর যুদ্ধটা, এই যে মুক্তিযুদ্ধ, এটা কি, এটার জায়গাটা কোথায়। এবং এই জায়গাটা খোঁজার জন্য, নিজেকে পরিষ্কার করার জন্য আমি সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকলাম, ঢাকা ইউনিভার্সিটির, এবং প্রতিদিন আমি 3 ঘন্টা দিতাম। এইভাবে 3 মাস দিয়েছি। আমি সৌভাগ্য ছিলাম যে লাইব্রেরিয়ান যিনি ছিলেন, আমি বলতেই 71-এর 9 মাসের অনেক পুরনো ডকুমেন্টেশন আমাকে বের করে দিয়েছেন এবং একটা আলাদা জায়গা করে দিয়েছেন সেটা দেখার জন্য। আমি পড়া অনেক নিউজ পেপার দেখেছি। আমার এখনো মনে আছে নভেম্বরের একটা নিউজে আহ, ইস্ট পাকিস্তান জামাতে ইসলামের একজন নেতা, না, ওয়েস্ট পাকিস্তান জামাতে ইসলামের একজন নেতা গোলাম কাসাউরি, উনি বলেছিলেন যে ইস্ট পাকিস্তান জামাত ইসলাম হেডেড বাই গোলাম আজম ওনাকে অ্যাবান্ডান্ট ডিক্লেয়ার করেছেন। কারণ উনি যে কাজগুলো করেছেন বাংলাদেশে, ওনার দিক নির্দেশনা এবং সহযোগিতায় বাংলাদেশে যে ওয়ার ক্রাইম করেছেন, সেই ওয়ার ক্রাইমগুলো করার নির্দেশনা ওনারা দেননি। দ্যাট মিনস ওনারা টেকনিক্যালি বাংলাদেশে যে যুদ্ধের মাধ্যমে যে মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, বাঙালিকে ধর্ষণ করেছে, এই জিনিসগুলো থেকে, অ্যালিগেশনগুলো থেকে নিজেদেরকে কাটিয়ে ওঠার জন্য ওনারা ইস্ট পাকিস্তান জামাতে ইসলামের অ্যাক্টিভিটিসটাকে নালিফাই করেছে, ডিনাউন্স করেছে। তো এই ধরনের অনেক ডকুমেন্টেশন আমরা গো থ্রু করেছি, দেখেছি। আম, এরপরে এই আইনটি, যে আমি চলে যাচ্ছি আইনটির ব্যাপারে, এই আইনটি কিন্তু পরবর্তীতে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে কিন্তু আহ, আসামির পক্ষের আইন হিসেবে ছিল, যদিও এটা প্রসিকিউশনের, এটা সরকার পক্ষের, অথবা এই পক্ষপাতিত্বটা থাকার কথা না। এই আইনটি ইকুয়াল অ্যান্ড ফেয়ার আর্মসের মাধ্যমে হওয়া উচিত ছিল। কিন্তু যে জায়গাটা ছিল না সেটি হচ্ছে যে প্রসিকিউশনের একটা লিমিটেশন করে দিয়েছে, কিন্তু যারা আসামি ছিল সেই আসামির পক্ষে যেত সেটা। যেমন কি প্রসিকিউশনের আপিল করার কোনো প্রভিশন ছিল না। তো এইটার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ আন্দোলন করলেন, দাবি জানালেন। সেই দাবির মুখে গিয়ে এই আইনের একটা অ্যামেন্ডমেন্ট এসছে, সেটাও ভরা। এই অ্যামেন্ডমেন্টটাও কিন্তু একটা ভরা পার্লামেন্টে হয়েছে। আইনের কোনো অ্যামেন্ডমেন্ট ফুল প্লেজেড মেজরিটি, এটা সিম্পল মেজরিটি, মানে কনস্টিটিউশনের মেনেই করা কনস্টিটিউশনের, হয়েছে। হ্যাঁ, মেনে কারণ হচ্ছে যেই অধীনেই আইনটাই, করা হয়েছে। যেই আইনটাই আপনি পরিবর্তন বা পরিবর্ধন করবেন, যেটাই আপনি আহ, উম, আহ, এটাকে অ্যামেন্ডমেন্ট করবেন, সেই অ্যামেন্ডমেন্টটা সবসময় কনস্টিটিউশনের আদলে
এবং ভরা পার্লামেন্টে হতে হবে। হুম। এটা প্রত্যেকটা আইন কিন্তু এক একটা আইনের সাথে মাকড়সার জাল যেরকম হয়, ওয়েব, এই ওয়েবনেট, এই ওয়েবনেটের মতো। আপনি কি একটা আইন কোথাও যদি করে তাহলে 10 জায়গায় কিন্তু এটাকে হিট করে। তো সেই জন্য এই আইনটা যেভাবে করা হয়েছে একটা সম্পূরক এবং পরিপূরক। এবং আরেকটা জিনিস হচ্ছে একটা আইন যদি ফিউচারিস্টিক হয়, ওই আইনটাকে বলা হয় খুব উৎকৃষ্ট মানের একটা আইন। এবং ফেয়ার ফেয়ারনেস এটার মধ্যে রয়েছে। এটার মধ্যে আপনার ইকুয়াল আর্মের যেই প্রিন্সিপালটা রয়েছে অ্যাজ পার জুডিশিয়ারি অ্যান্ড লিগ্যাল জুরিসপ্রুডেন্স, সেটা রয়েছে। এবং এটা শুধু একটা নিমিত্তে এই আইনটা করা হয়েছে। আমি ওই জায়গাটা প্রিয়াম্বলটাকে আমি একটু দর্শকের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাচ্ছি। দিস ইজ অ্যান অ্যাক্ট টু প্রোভাইড for the detention, prosecution, and punishment of persons for genocide, crimes against humanity, war crimes, and other crimes under international law. So, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আন্ডার ইন্টারন্যাশনাল ল। নাও আন্ডার ইন্টারন্যাশনাল ল কেন? এখানে ডোমেস্টিক অনেক ল এটার মধ্যে নেই, এটার মধ্যে এই আদলে থাকবে না। যেমন এভিডেন্স অ্যাক্ট, রেগুলার ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট, এগুলো সেখানে থাকবে না। এই ইন্টারন্যাশনাল লয়ের আদলে কিন্তু এর জন্য আবার প্রসিডিউর আমরা তৈরি করেছি। সেই প্রসিডিউর লেখা হয়েছে এবং সেই প্রসিডিউরে কিন্তু যখন আপনি একটা আইন লিখবেন অথবা আইনের প্রসিডিউর লিখবেন, তখন কোনো ক্রমেই ওটা দেশীয় বা আন্তর্জাতিক কোন রকম স্ট্যান্ডার্ড থেকে লেস প্রিভিলেজ, একটা কথা আছে লেস প্রিভিলেজ, এই লেস প্রিভিলেজ হতে পারবে না। এবং ঠিক সেই আদলেই কিন্তু এটার প্রসিডিউরাল সাইডটাও তৈরি করা হয়েছে। এবং এটাতে অনেক আহ, দেশে বিদেশের অনেক ব্রেন কাজ করেছে সেই সময় 11 সনে বা 10 সনের পরে, 2010 সনের পরে এই জায়গাটা আনার জন্য। এবং অনেক আহ, বিদেশি যারা কনসালটেন্ট ছিলেন, বিদেশি বলতে ওয়েস্টার্ন কনসালটেন্ট, এবং এবং আমাদের পাশ্চাত্য বিশ্বে যারা যারা ছিলেন, এখানে তাদের আহ, মানে জ্ঞান গর্ভ পার্টিসিপেশন ছিল। এবং যেহেতু এটা শুধু একটা আইনই ছিল এবং এটার উপরে কোনো প্রসিডিউর ছিল না, কোনো কিছু ছিল না, তার জন্য এই প্রসিডিউরগুলোকে আমাদের তৈরি করতে হয়েছে without any less privileges. That means privilege should be more than what we have already. হ্যাঁ, তো সেইভাবে যখন তৈরি করা হয়েছে। এবং এইটা কিন্তু জেনেভাতে আম, আমি 2বার গিয়েছি। একটি সাইড ইভেন্টে টফিক অ্যাডমিনের সাথে আমার ডিবেট হয়েছিল। সেইখানে প্রায় 30-40 জন ফরেন ট্রাইব্যুনালের, বিভিন্ন ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন, রিটায়ার্ড জাজেস ছিলেন এবং অন্যান্য জুরিস্টরাও ছিলেন। এবং তারা যখন চাইলো যে একজন প্রসিকিউটরের মুখ থেকে আমরা এটার বিন্যাসটা শুনতে চাচ্ছি, এবং আমাকে অবশ্যই একজন লয়ার হিসেবে, আপনার আইনের ছাত্র হিসেবে সেই সততা মেনটেন করে আমি সবসময় কাজ করেছি। সেটা আমার নিজের বিপক্ষেও যেতে পারে, আমার সপক্ষে আসতে পারে, সেটা আমি চিন্তা করি না। ইভেন ইভেন আসামিদেরকে কোনোদিন অশ্রদ্ধাযুক্তভাবে কোনো কথা বলি নাই, ওনাদেরকে আমার ভাই এখানে একটা বিষয় আমি জি বলেন। সংযুক্ত করতে চাই। আমাদের স্বাধীনতার 53 বছর, 54 বছরের দ্বার প্রান্তে আমরা এই যে আমাদের গণহত্যাটাকে যে আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে আমার এই প্রশ্নটা অনেক পিছনে ছিল, যেহেতু আমরা এই বিষয়ে কথা বলছি সেই জন্য আমি প্রশ্নটা করতে চাই। এই যে আন্তর্জাতিক স্বীকৃতি, এটার জন্য কিন্তু আমার মনে হয় যে অনেক সময় আমরা আম, যেটা আপনি হলোকাস্টের বেলায় দেখছেন, মানে আমাদের এর জন্য বোধহয় অনেক বিষয়ে আমরা পিছিয়ে যাচ্ছি, বা আমাদের ভয়েসটা আমরা এস্টাবলিশ করতে পারছি না নিজেদেরকে, বা এইটা কি একটা ওদের আমি ওদের বুঝতে জন্য পেরেছি, আমি ফেভারেবল এটা নিয়ে সিচুয়েশনে আমরা ডিসফেভারে? জি না, এটার ব্যাপারটা ব্যাপারে হচ্ছে আপনারা কি করছেন, হ্যাঁ, যে এটা কাজ এটা করছেন, যেহেতু রিসার্চ এটা কিন্তু করছেন? আপনাকে একটু একটু গোড়াতে যেতে হবে। জি। আমার মনে হয় আমার রেখে আমি একটা বই দেখছি। সেটি হচ্ছে যে ইউএন অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন 1946-এ তৈরি হয়েছিল। হুম। এবং সেটার আদলেই কিন্তু ইউএনটা তৈরি হয় পরবর্তীতে 1947-এ। এবং এই ইউএন অ্যাসোসিয়েশন কিন্তু ইজ প্যাট্রোনাইজড অ্যান্ড ব্যাকড বাই ইউএসএ।
এবং তাদের অ্যালাইজ। এখন কথা হচ্ছে যে 71-এ জি। আমাদের 71-এ 71-এর যুদ্ধের সপক্ষে, এই স্বাধীনের সপক্ষে কারা ছিল এবং বিপক্ষে কারা ছিল? স্বাধীনের সপক্ষে একমাত্র বাঙালি ছিল বাংলাদেশের, আর বিপক্ষে কারা ছিল? পাকিস্তান ছিল, আমেরিকা ছিল, আমেরিকা ছিল। এবং আরব আরব দেশের যারা আছে, আরব অ্যাসোসিয়েশন, আরব আরব অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ছিল। ছিল। দ্যাট ইনক্লুডস টার্কিশ, দ্যাট ইনক্লুডস সিরিয়া, দ্যাট ইনক্লুডস লট অফ, হ্যাঁ, লটস অফ, তখনকার ইয়া। মুসলিম শক্তিশালী দেশগুলো ছিল। এখন কথা হচ্ছে যে আমরা, চায়নার চায়নার ইয়েটাও বোঝা যায় নাই। না, চায়নার চায়নাও ইয়ে কিন্তু হচ্ছে আমাদের, তার হ্যাঁ, চায়নার ইয়ে হচ্ছে তার নিজের সুবিধা মতো। মতো সে তার যেমন সেই ধরেন করবে। ইস্ট আমাদেরকে পাকিস্তানের রিকগনিশন সময়, অনেক পরে দিয়েছে। হ্যাঁ, এই ইস্ট পাকিস্তানের সময় যেমন চায়না দাওয়াত করে খাইয়েছে আমাদের হুম। ভাসানী সাহেবকে, আমাদের আম, বঙ্গবন্ধুও তখন গিয়েছিলেন, উনি তখনও বঙ্গবন্ধু হননি, তিনি ইয়াং লিডার ছিলেন। তিনি ওখান থেকে ফিরে এসে বলেছে যে চায়নার উপর একটা ইকোনমিক একটা বই লিখে, নোট লিখেছে, সেই নোটের থেকে একটা বই তৈরি হয়েছে। তো যাই হোক, সেই জায়গায় যাচ্ছি না, আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নের জবাবে আসছি। যে আজকে 50 বছর পরেও কিন্তু একটা জায়গায় তারা বাংলাদেশের এই ইতিহাসটাকে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাকে তারা অন্যভাবে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আপনাকে আমাদেরকে বুঝতে হবে। আমাদের যে 7.5 কোটি বাঙালি জয় বাংলা বলে যে বাংলাদেশের স্বাধীনের জন্য স্বাধিকার আন্দোলন করেছে এবং বিসর্জন দিয়েছে মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধ পরিবার, এবং যা আমাদের মা বোনদের যারা ধর্ষিত হয়েছিল, যারা মারা গিয়েছে, ওনাদের প্রতি আমার সবসময় শ্রদ্ধা, এবং এই বিনম্র শ্রদ্ধা জানাই। তারপরেও কিন্তু এরা সেই জিনিসটা ভোলে নাই। তারা কেন ভোলে নাই? তারা কি ভোলে নাই? আমার বাঙালি মারা গেছে, মা বোনের ইজ্জত লুটেছে, সেটার জন্য তারা সেই ক্রাইসিসে তারা ভুগছে না। তারা ভুগছে তাদের মতো একটি শক্তিশালী দেশ যাদেরকে সহায়তা করেছে, তারা এই যুদ্ধে পরাজিত হয়েছে। এই পরাজিতের গ্লানিটা তারা আজও 50 বছর পার হয়ে গেছে, তারা ভুলে নাই। এবং বাংলাদেশে যারা তাদের পক্ষের মানুষ, পরাজিত শক্তি, তারা এখনো অবস্থান করছে। আজকে যে শক্তিটা বাংলাদেশে আগ্রাসন করেছে, সেই শক্তিটা হলো তাদেরই ধারাবাহিক। আপনি কিছুদিন আগে দেখেন যে একজন সমন্বয়ক বলল, আমরা 71 আমরা 71 হেরে গেছি, 24 হারা যাবে না। তাহলে 71 কারা হারলো? 71 তো মুক্তিযোদ্ধারা হারেনি। 24-এ কারা আগ্রাসন করেছে? তারা পরাজিত শক্তির, পরাজিত শক্তি। হ্যাঁ, 71-এর পরাজিত শক্তির তারা আজকে একটি হামলা করলো, আগ্রাসন করলো, একটা টেরর হামলা করলো, গুপ্ত হামলা করলো। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে ইউএন অ্যাসোসিয়েশনটা বললাম, এই যে ইউএন কনসালটেন্ট বললাম, এই যে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম, যে যে ইউসিজে, তারপরে আপনার যে আদালত বলি, এই সবই তো হচ্ছে ওই এক জায়গার পৃষ্ঠপোষকতা। তা এখন কথা হচ্ছে, এখানে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে ওয়ার ক্রাইম নিয়ে যখন লেকচার হয়, তখন বাংলাদেশের 71-এর আসপেক্টটা আসে না। আসে কোনটা? ভিয়েতনাম আসে, আসে নিউরেমবার্গ ট্রায়াল আসে, আসে পরবর্তীতে যেখানে তাদের তাদের তারা টু পাইস বানাতে পেরেছে, সেখানে অন্য ইউগোস্লাভিয়ার ট্রাইব্যুনালে আছে, তারপরে আপনি সেরালিয়নের ট্রাইব্যুনাল, কারণ সেখানে ইউএন ফুটস্টেপ রেখে তাদের কৃতিত্ব রাখতে পেরেছে বলেই ওই জেনোসাইডগুলোকে তারা স্বীকৃতি হাইলাইট দিচ্ছে। করছে, হ্যাঁ, স্বীকৃতি যেহেতু দিচ্ছে। বাংলাদেশের 71-এ তারা একমাত্র, এই দেশটি একমাত্র 4,500 লক্ষ ডলারের আহ, অস্ত্রের বিনিময়ে লাভ করতে পেরেছে। আর না, সেটা করেছে ওয়েস্ট পাকিস্তান থেকে। আর 3,500, সাড়ে তিন সাড়ে তিন না, 3,500 না, 3.5 লক্ষ, 4.5 লক্ষ, 3.5 লক্ষ ইস্ট পাকিস্তানের মুক্তিযোদ্ধাদের কাছে ইনডাইরেক্টলি অস্ত্র বিক্রি করেছে। এই এতটুক বেনিফিট ছাড়া তারা তো আর কোনো 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 বেনিফিট পায়নি। তারা বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেট আপ করবে, সেট আপের জন্য তাদের অনেক কনসালটেন্ট আমাদের কাছে এসেছিল। যখন আমরা তাদের সাথে কথা বলেছি, কথা বলার পরে আমার একটাই প্রশ্ন ছিল তাদের কনসালটেন্টের কাছে, যে ডু উই নিড ফরেন কনসালটেন্ট, ডু উই নিড ফরেন জাজেস?
Do we need foreign prosecutors? Do we need foreign defense lawyers? যদি তারা আসে, তারা কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এনভায়রনমেন্ট সম্বন্ধে তাদের কোনো জ্ঞান আছে? এখানকার ডোমেইন সিভিলিয়ানদের লাইফ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান আছে? যদি না থেকে থাকে, তাহলে সে এই বিচারে অংশগ্রহণ কিভাবে করবে? নট অনলি ডিফাইনিং এ সিম্পল মার্ডার, ডিফাইনিং এ সিম্পল genocide, defining a simple crime against humanity is not enough to go through the trial. আপনাকে এখানে আরেকটা বিষয় আমার তাই ভাই, না? সেটা হচ্ছে যে এই প্রশ্নের ভিতরে যখন আমরা কথা বলছি, তখন বলছে যে না, ইউ ডোন্ট নিড ফরেন লয়ার্স অর কনসালটেন্টস। এটা আমার সাথে কথা হয়েছে, স্টিভেন জি র্যাব, তারপরে কি জানি আরেকজন কনসালটেন্ট গিয়েছিল নিকোলাস নামে, তার সাথে আমি তাকে সরাসরি প্রশ্ন করেছি। আমি এখানে যেখানে যেখানে ওরা স্বীকৃতিই দিচ্ছে না, সেখানে কনসালটেন্সি, মানে আমার তো একটা জিনিস কি আমাকে নিজে আগে মানতে হবে যে আমি এটা, হ্যাঁ জেনোসাইড হয়েছে আমি মানি, আমাকে তো মানতে হবে, তারপর না আমি ওখানে যে ওই ইন্টেলেকচুয়াল লেভেলে আমি আমার কাজ করতে পারবো বা আচ্ছা, ঠিক মানে। আছে। আমরা জি আমরা কিন্তু আমরা যেটা ধরতে পেরেছি, তারা যদি কনসালটেন্ট হিসাবে এবং তারা যদি ওখানে আম, জি যেতে পারতো, বা জাজেস হিসাবে যেতে পারতো, অথবা হ্যাঁ, প্রসিকিউটরের অংশে যেতে পারতো, যেতে তাহলে পারতো। তারা যেটা করতো সেটা হচ্ছে যে আমাদের দেশে যে একাত্তরের যে যুদ্ধটা, এটাকে স্বাধীনতার যুদ্ধের পরিবর্তে তারা এমনভাবে জিনিসটা টুইস্ট করতো যাতে টুইস্ট করতো, সিভিল ওয়ার বলে ওটা বলে চালিয়ে দেওয়া হয়। যায়। সেই প্রচেষ্টাটা তাদের বিফলে গেছে। তাদের আরেকবার হার মেনেছে, আরেকবার তাদের হাতে বাতি ধরিয়ে দিয়েছি, যেখানে তারা ঢুকতে পারেনি। আমার ভাই এখানে আমার তার মানে কি, এখন ও সত্যি কথা বলতে যে আমাদের যে আন্তর্জাতিক স্বীকৃতি, এটা তো আসলে ডমিনেন্ট বাই দেম। তা আমাদের কি কোনো হোপ নাই যে এটা আসলে আমরা স্বীকৃতি পাবো, বা আমাদের পরবর্তী জেনারেশন আজকে থেকে 100 বছর 200 বছর পরে, তো আস্তে আস্তে তো এই যে অবস্থাটা, তো এটার যখন একটা, যেমন কি আমরা সবাই জানি যে মানে আপনি নাজিদের কথা যদি বলেন বা অন্যান্য, তো আমাদেরটা কি হবে না? মানে আপনার কি মনে হয়, ইজ দেয়ার এনি হোপ? হোয়াট ইউ থিঙ্ক? আহ, আন্তর্জাতিক না, স্বীকৃতি। অবশ্যই হুম আমাদের এইভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। এটা হোপের, আমরা হোপ ছেড়ে দিলে তো হবে না। হুম আম, আমাদের আশা থাকতে হবে এবং কার্যক্রমও চালিয়ে যেতে হবে। আমি হুম, নিরাশ হচ্ছি না এখনো, কারণ বাঙালি অনেক চড়াই উতরের মধ্য থেকে এখনো চলে আসছে, এবং এখনো স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে আমরা ফাইট করে যাচ্ছি। আমাদের একটি অর্জন, একাত্তরের পরাজিত শক্তিদেরকে আমরা বারবারই পরাজিত করেছি। আমি মনে করি যত বেশি আপনি আম, ধাক্কা খাবেন, তত বেশি আপনি শিখবেন। আবার সেই প্রজন্মের ধাক্কায় অবশ্যই। আবার সেখান থেকে আমরা উতরে চলে আসব। আহ, একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে গোষ্ঠীটি রয়েছে, তাদের এই কসরত বা আন্দোলন 75 বছরের। আর বাকিরা যারা আজকে একাত্তরের বিপক্ষে কাজ করছে, তাদের অনুশীলন শুরুই হয়েছে একাত্তরের পরে। পর থেকে। সো ওদেরকে মনে রাখতে হবে যে আমাদের অভিধানে যেই ধরনের কৌশল রয়েছে, সেই কৌশল এখনো ব্যবহার করা হয় নাই, অনেক কৌশল রয়ে গেছে। তো আমি মনে করি আপনারা আশাহত হবেন না। আপনারা যার যার জায়গা থেকে সবসময় একাত্তরের পক্ষে কাজ করে যাবেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে যাবেন। সবসময় স্মরণ রাখবেন এটি, যে পরিবারগুলো, যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই মুক্তিযুদ্ধে বিসর্জিত হয়েছিল, মুক্তিযুদ্ধে তাদের শহীদ হয়েছিল, তাদের প্রতি সবসময় খেয়াল রাখবেন। ওই খেয়ালটা রাখলেই কিন্তু দেখবেন যে আপনি আপনার পথ পেয়ে যাবেন আপনার জায়গা থেকে, কিভাবে দেশ রক্ষার জন্য, বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ রক্ষার জন্য সেই ফর্মুলাটা আপনার ব্রেনে চলে আসবে। ধন্যবাদ আমার ভাই। আমি এই প্রসঙ্গে একটু সমসাময়িক বিষয় এখন চলে যাই। আমরা ভালো। তো গণহত্যা নিয়ে কথা বললাম না, আশা করি দর্শকরা বুঝতে পারছেন কিছুটা হলেও, যদিও অনেকে জানেন। 2024-এর জুলাই আগস্টে যে হত্যা হলো, জুলাই আগস্টে আমি আন্দোলনের কথা বলেছি, যত মানুষ মারা গেছে, ওরা এটাকে হত্যা গণহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। এটা গেল এক। এই হত্যা কি গণহত্যার সংজ্ঞায় পড়ে? এই জায়গাটা আমি এখন বলি। এখন ওরা বলছে। জি। আর
এই যে 5ই অগস্টের পরে এই যে হিন্দু সম্প্রদায় তাদেরকে মানে নিগ্রহ নিগ্রহ করা, পুলিশদেরকে মেরে ফেলা, ধরে ধরে একটা নির্দিষ্ট দল করে বলে সেই দলের মানুষকে মেরে ঝুলিয়ে রাখা। যে তো আমি আপনি দুইটাকে হ্যাঁ, কম্পেয়ার করে আমাকে একটু আমি বলেন। দুই জায়গায় কম্পেয়ার করছি। জি। এখন প্রথম প্রশ্নটায় যাই আগে। প্রথম কথা হচ্ছে যে জুলাই এবং অগাস্টের মধ্যে আহ, যেইগুলো কিলিং হয়েছিল অথবা যেই লসগুলো জাতি করেছে, প্রথম কথা হচ্ছে যে এখানে কোনো ইন্টেনশন, পাওয়ার, পাওয়ারে যারা ছিলেন, ক্ষমতায় যারা ছিলেন, ওনাদের ফোর্স যে ছিল, তাদের কারোই কোনো ইন্টেনশন ছিল না যে এখানে একজন মারা যাবে। এখন কথা হচ্ছে যে আপনি একজন সরকারে যদি থাকেন, আপনার সরকার থাকা অবস্থায় ওই দেশের জনগণের জানমাল, রাষ্ট্রীয় জানমাল রক্ষার জন্য রাষ্ট্রের এবং ল এনফোর্সিং এজেন্সির কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ব হচ্ছে সিকিউর করা, নিরাপত্তা প্রদান করা। এবং এই নিরাপত্তা প্রদানকালে এই অনুশীলনের মাধ্যমে যদি কেউ মারা যায়, কোনো অ্যাসাপশন হয়, তখন সেটা গণহত্যা হয় না। ইট ইজ সামথিং লাইক এজিটেটার্সকে, সিভিয়ার এজিটেটার্স যারা দেশদ্রোহিতার কাজ করছে। আপনি দেখেন, আন্দোলন করা একটা জিনিস, আপনি আন্দোলন করে রেল লাইন পুড়িয়ে দিচ্ছেন, আপনি আন্দোলন করে মানুষকে লাঠিপেটা করে মারছেন, হুম, আপনি আন্দোলনের নামে আপনি বিল্ডিং ভাঙছেন, আন্দোলনের নামে আপনি আগুন দিচ্ছেন, আপনি আন্দোলনের নামে আপনি একজন সশস্ত্র বাহিনীর আহ, কে খুন করে আপনি ব্রিজের মধ্যে হ্যাং করে রেখে দিয়েছেন। এটা দেশদ্রোহিতা সামিল। এই দেশদ্রোহিতা যারা করে একটি রাষ্ট্রের, ওখান থেকে তাদেরকে দমন করে রাষ্ট্রের অন্য সাধারণ জনগণ এবং জানমালকে রক্ষা করার এই প্রক্রিয়ার মধ্যে যদি কেউ মারা যায়, এটা জেনোসাইড কখনো হতে পারে না। কারণ জেনোসাইডের ডেফিনেশন আমরা একটু আগেই পড়েছি, যে ইন্টেনশন থাকতে হবে। এই আন্দোলন যখন করেছে সরকারের, তখনকার সরকার যেভাবে মনে করেন যে কোটা আন্দোলন মেনে নিয়েছে, কোটা আন্দোলন তো 2018 সনে ওটা বাদ হয়ে গেছিল, মীমাংসিত হয়ে গেছিল, বাদ মীমাংসিত হয়ে হয়ে গেছিল। গেছিল। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কোটা আন্দোলনকে আবার নিয়ে এসেছে। আজ পর্যন্ত ওই যে ফাইল করেছে কোটা আন্দোলনকে রিভাইভ করার জন্য, তাদেরকে শনাক্ত করা উচিত এবং তাদের পুরো ফ্যামিলি হিস্ট্রি নেওয়া উচিত। হিস্ট্রি নেওয়া তারা উচিত আসলে। তারা কারা? কারা? তারা যদি নব্য আওয়ামী লীগ হয়ে থাকে, হাইব্রিড আওয়ামী লীগ হয়ে থাকে, আমরা তো তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলবো না। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে দেখেন, সেটা হচ্ছে ওইটা জেনোসাইড হয় না। ওইটা হচ্ছে রাষ্ট্রকে, যেমন আপনার বাসায় যদি কেউ রাষ্ট্র যান মাল যান মানুষের মাল, মাল রক্ষা এগুলোকে করার রক্ষা জন্য করার জন্য একটা আইন রাষ্ট্রের, শৃঙ্খলা রক্ষাকারী রাইট, বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু একটা ডিপার্টমেন্টাল ভূমিকা দায়িত্ব থাকে, রয়ে গেছে। দায়িত্ব সেই থাকে। দায়িত্ব থেকে তারা যে যে কাজগুলো করবে, সেখানে যদি কেউ কেউ নিহত হয়, কেউ ওটা ওই কোর্সে হয়, এটা ধরাই হয় যে তারা দেশদ্রোহিতা করছিল এবং সেই জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে। রাইট। এখন কথা হচ্ছে, আপনি চলে যান পরের কথা, পাঁচই পাঁচই অগস্ট। অগস্টের পরের কথা বলছেন? হ্যাঁ, 5ই অগাস্টের পরে যে জিনিসটা হয়েছে, 5ই অগাস্টের পরে যারা এসেছে তারা কিন্তু আন্দোলন, আমি বলবো না, আগ্রাসনকারীরা এসেছে। এই আগ্রাসনকারীরা কোনো সরকার গঠন করে নাই। এবং আপনি জানেন 3 দিন তারা নীরব ছিল। এই 3 দিনের মধ্যে একটা লিভ ওয়ে, যখন একটা সরকার নেই, সঙ্গে সঙ্গে কিন্তু একটা দায়িত্ব হয়ে যায় যে দেশকে আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। এবং এই আইন শৃঙ্খলার মধ্যে এই 3 দিন তো আনতেই পারে নাই, আজ পর্যন্ত আনতে পারেনি। তাহলে দায়িত্বটা কার? এবং তারা তখন এরপরে যারা করলো, যারা ক্ষমতায় এখন, যে উপদেষ্টা মণ্ডলী, আমি তো এটাকে সরকার বলি না কখনো, আম, এরা উপদেষ্টা মণ্ডলী, এরা উপদেষ্টা মণ্ডলীরা, এটা একটা জায়গায় আমি কিন্তু বলেছি, সেটি হচ্ছে এরা হচ্ছে মবার। কেউ মব, মব প্রিন্স, কেউ, আর সবাই মবার।
এখন তারা সবাই একসাথ মিলে যে দেশের যে অবস্থাটা করছে, যে তারা চুপ করে বসে আছে, আর তাদের যে হুলিগানসরা রয়েছে, তারা তাদের যেই গুন্ডা পান্ডারা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে আক্রমণ করছে। কেউ চাঁদা তুলছে, কেউ এটা করছে, কেউ ব্যক্তিগত শত্রুতা উদ্ধার করছে। এবং এই যে তারা চুপ করে বসে আছে, আইনে দুটো জিনিস রয়েছে। একটি হচ্ছে আপনি একজনকে আইন ভঙ্গ করতে সাহায্য করা নীরব থেকে, সেটার জন্যও আপনি দায়ী। আরেকটি হচ্ছে যে আপনি একটি বেআইনি কা- আইনি কাজ না করা থেকে বিরত রাখছেন, সেটিও একটি সেটিও আপনার একটি অন্যায়। তা এই যে অন্যায়টি সেই অন্যায়টি আপনি কিছুতেই আহ, আপনি সেখান থেকে পার পেতে পারেন না। আপনি আপনাকে যে জিনিসটি না, চিন্তা। অন্যায় না। আমার প্রশ্নটা ছিল আমার ভাই যে এই যে 5ই আগস্টের পরে আপনি যে বললেন নির্দিষ্ট হ্যাঁ, একটা এটা আমরা জানি এটা জেনোসাইড জেনোসাইডের যে হবে না, সংজ্ঞা, এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হতে পারে। ক্রাইম ক্রাইম হ্যাঁ, এগেনস্ট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। হিউম্যানিটি হতে পারে। এটা জেনোসাইডের আদলে পড়বে না। আরেকটা জিনিস হচ্ছে যে এই সূত্রতে আমি বলে নিই, সেটি হচ্ছে যে বর্তমানে যে আইন, যে মামলাগুলো করে তারা জি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওনার হ্যাঁ, কথাটাও বলতে আমি চাচ্ছিলাম। আমি আমি বুঝতে পারছি যে আপনি সেই হুম, প্রশ্নে হুম, যাচ্ছেন আর কি। যে যেতাম, হ্যাঁ, আপনি বলে তো ফেলেন, অসুবিধা এইটা, নেই। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু, এই মামলাগুলো এই ট্রাইব্যুনালে এই আইনের আদলে আসে না। আসে না। এবং আমি শুনেছি যে ওনারা কিছুটা কিছু অ্যামেন্ডমেন্ট করেছে, কিন্তু অ্যামেন্ডমেন্ট কিভাবে করলেন? এখানে তো কোনো সংসদ নেই। এখানে সরকারের কোনো একটা আইন পাশ করার, অ্যামেন্ডমেন্ট করার, একটা সংশোধনী আনার আইনের মধ্যে সেই কোনো প্রক্রিয়া নেই। একটা ফুল প্লেজেড আইনের যে কোনো অংশে কোনো পরিবর্তন যদি আনতে হয়, সেটা সংসদ ছাড়া যদি কিছু করা হয়, সেটা বেআইনি হবে। এবং ওইখানে যদি মনে করেন এই এই চিফ প্রসিকিউটর যে আসছে অনভিজ্ঞ, উনি উনার উনার বিষয়টা তো একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে উনি যেটা করেছে, স্ববিরোধিতা কিছু কাজ করেছেন। কাজ সেটি হচ্ছে করেছে। উনি আগে যারা আসামি ছিলেন, তাদের পক্ষে উনি লয়ার ছিলেন, হুম। এবং আপাতমস্তক তাদের পক্ষে ছিলেন। এবং উনি বিশেষ যেমন জামাতে ইসলাম নামে যে দলটি আছেন, সেই যেই দল বাংলাদেশের একাত্তরের পরাজিত একটা শক্তি, এবং যারা একাত্তরে বাংলাদেশের নারী পুরুষকে নির্যাতিত এবং রেপ, খুন, রাহাজানি, অগ্নিসংযোগ করতে পাকিস্তানি সেনাদেরকে সাহায্য করেছেন, সেই দলের একজন উনি সদস্য। এবং এই দলের সদস্য থাকা অবস্থায় যদি তিনি শুধু দলের সদস্য না, উনি যেহেতু দলের সদস্য আগেও ছিলেন এবং এখনো আছেন, এবং পূর্বে ট্রাইব্যুনালে ওনাদের পক্ষে কাজ করেছেন, এখন উনি প্রসিকিউটরে সরকার পক্ষে আসতে পারেন না। এটা লিগ্যাল ফোরামে এটা জায়গা পায় না। এবং দেখেন, উনি বলছেন যে 6 মাসের মধ্যে বিচার সম্পাদন হবে। আমার এই আহ, এটা 23টা 26টা 26টা সেকশন সম্বলিত এই আইনটি আমার ঝাড়া ঝাড়া করা। এবং এই টাইম ফ্যাক্টরটা, যে একটা মামলা সম্পাদন করতে হলে এই আইনের আদলে যদি কনজারভেটিভ ওয়ে হয়, এই কনজারভেটিভ মানে হচ্ছে অ্যাটলিস্ট প্রতিটা স্টেপে যদি আদার অন্য পক্ষকে আহ, আপনি 3বার করে সময় দেন, বিভিন্ন স্টেপে বিভিন্ন স্টেজে যে সমস্ত সময় দেওয়ার কথা লিগ্যাল ফেয়ার ট্রায়াল করার জন্য, নিয়ম অনুযায়ী। হ্যাঁ, নিয়ম হ্যাঁ, অনুযায়ী আপনার এটা 2.5 থেকে 3 বছরের একটা সময় লাগবেই। টেনের, ওকে। এটা হচ্ছে বাধা ধরা, এবং এই হিসাব করেই কিন্তু আমরা মামলাগুলো করেছি। এবং এই হিসাব করে আমরা টেনিয়রের শেষের দিকে আমরা 4টা টার্গেট করেছি, 4টা জাজমেন্ট আসতে হবে। এবং তারপরে তারপরে হচ্ছে এটা আপিল যখন করবে, অ্যাপিলের ডিভিশনে কিভাবে অ্যাপেলের কত ডিভিশন। সময় লাগবে, সেটা ওখানে আমরা আরো 6 মাস 7 মাস ধরেছি। তারপর যদিও অন্য কেস এখনো আছে, যারা আছে চলছে, কিন্তু এই ট্রাইব্যুনালের স্টেজে কোনো ক্রমেই একটা মামলা, যে কোনো একটা মামলা, তার মধ্যে যে প্রসিকিউশনে যে টিমটা কাজ করবে, সেই টিমে অ্যাটলিস্ট আপনার 4জন প্রসিকিউটর থাকতে হবে অথবা তার বেশি। কারণ বিভিন্ন অংশে তারা কাজ করবে। আমরা যেভাবে কাজ করেছি, আমি মোট 11টা মামলার ব্যাকবোন স্কেলিটন যেটা হয়,
সেটা এটা আমার ব্রেন চাইল্ড। কিভাবে ডকুমেন্টেশন গুলো যাবে, এটা কোন প্রিন্সিপালের উপরে, এটা টোটাল একটা ইন্টারন্যাশনাল ল এর উপরে যে স্ট্যান্ডার্ড কাঠামোর উপরে ল। করা হয়েছে, ঠিক সেটাকে আমরা ইনপুট করেছি যাতে নাকি ভবিষ্যতে এই মামলাগুলোর উপরে কোনো রকম কোনো কথা না আসে। এবং আমরা বিদেশের অথবা এখানকার জাস্টিস ডিপার্টমেন্টের কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে স্টিভেন যেরা 12টা রিকমেন্ডেশন দিয়েছিল, সেই 12টা রিকমেন্ডেশন আমরা ওইখানে আমাদের কাজের মাধ্যমে সম্বলিত করেছি। এই যে কতগুলো জিনিস দেখে আমরা চেয়েছি যে 99% যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন হয়, যার জন্য এটার উপরে এখনো হাত আসেনি। তারা কিন্তু মিডিয়া প্রপাগান্ডা করতে পারবে, অনেক মিডিয়া প্রপাগান্ডা হয়েছে, কিন্তু আপনি আইসিজে থেকে অথবা ইন্টারন্যাশনাল কোর্ট থেকে কিন্তু এটাকে কোশ্চেন করে কিন্তু তারা কোনো আজ পর্যন্ত বলতে পারেনি। হয়তো বলতে পেরেছে অন্যভাবে, যেটা মিডিয়া ট্রায়াল, যেটা তাহলে মিডিয়া তাহলে প্রপাগান্ডা। আমার ভাই একটা জিনিস, আমরা একটু স্পেকুলেট করতেছিলাম যে আমাদের তো অনেক কে মানে আপনি শাহরিয়ার কবিরকে দেখেন, সবাইকে জেলে নিয়েছে, তো একটা কথা তো হয় যে তারা বোধহয় তড়িঘড়ি করে একটা বিচার সম্পাদন করে একটা কিছু কার্যকর করবে, এই ধরনের কিছু কিছু ভাবার ওয়েল, কোনো এটা আহ, এটা তারা যদিও বলে থাকে, এটা জি তাদের পক্ষে সম্ভব হবে না আনলেস জি তারা যদি 3রা নভেম্বরের জেল হত্যার মতো যদি কোনো মতো কাজ কিছু করে। না সেটা ঘটায়। হলো তারা, যেহেতু তাদের পক্ষের লোকের অভ্যেস রয়েছে, তারা একবার হুম। করেছে, জি। 75-এ 3রা নভেম্বরে জেল হত্যা করেছে, সেই রকম যদি কোনো ঘটনা ঘটায়, সেটা করতে পারে। সেটা আলাদা, সেটা আইনকে তো আর আইন আইন আইনকে আইন অবজ্ঞা করা বা হ্যাঁ, আইনকে অবজ্ঞা করে। আইনকে অবশ্য অবজ্ঞা করছে তারা, প্রতি হ্যাঁ, পদে আইন তো পদেই তারা অবজ্ঞা করছে, করছে শুরু কোনো করে। আইনই নেই। হয়তো ব্যবহার করবে এই কোর্ট বিল্ডিংটাকেও। আমি এর আগেও অনেক জায়গায় বলেছি যে কোর্ট বিল্ডিংটাকে তারা দেখাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, রাইট? কিন্তু ভিতরে যে কাজ করতেছে সেটা তো এই আইনের আদলে তো করছে না। সো এই বিল্ডিংটাকে দেখিয়েই হয়তো কাউকে ফাঁসি টাসি দিয়ে 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 দিতে পারবে, সেটা অন্য জিনিস। কিন্তু কথা হচ্ছে যে কিছুদিন আগে টবি ক্যাডম্যান, ওনাদের আম, আজন্মা কনসালটেন্ট, ওয়েস্টার্ন কনসালটেন্ট, হুম। উনি টবি ক্যাডম্যান এখানে ওয়াশিংটনে একবার এসেছিল এক ইউনিভার্সিটির ডিসকাশনে। তখন বাংলাদেশের কোনো রিপ্রেজেন্টেশনকে দাওয়াত দেওয়া হয়নি। তো সেখানে যাক, আমি যখন খবর পেলাম, আমি গেলাম, আমার আরেক সঙ্গী ছিলেন। আমি প্রথমে সেখানে কিন্তু স্টিভেন্সের র্যাপও ছিল, ওকে। টবি ক্যাডম্যানও বসেছিল। আমি শুধু প্রশ্ন করলাম এইটাই, যে তোমরা বাংলাদেশকে নিয়ে কথা বলছো, হাউ ডেয়ার ইউ আর দ্যাট তাদের কোনো রিপ্রেজেন্টেশনকে তোমরা রিপ্রেজেন্টেশন নেই। ডাকো নাই, হোয়াই ইট ইজ সো। সো এইটা তো তোমরা যে উদ্দেশ্যে আজকে তোমরা কনফারেন্স করছো, সেই আমি উদ্দেশ্য জানতে সাধন চাই হওয়ার আপনার মতো এই না। প্রশ্নের উত্তরে উনি কি বলেছিলেন। উনি উনি ওরা কিছুই বলতে পারে নাই। স্টিভেনস এর অ্যাপকে আমি পরে বললাম, তাহলে কি বলে, ও তো মুখের কোনো ভাষা ব্যবহার করে নাই, আর কিন্তু আমাকে হেসে হেসে ওটা মাথা নট করে সে একটা নিউট্রাল জায়গা থেকে চলে যাওয়ার চেষ্টা করছে আর কি। যাই হোক, সো টবি ক্যাডম্যান মানে আমাকে আমি আমি বলতে চাচ্ছি যে টবি আসলে ক্যাডম্যান ভেতরে, বারান্দায় আমাকে দেখে, ইউ আর হিয়ার টু। তো আমি বলতাম, ইয়েস, হোয়ার এভার ইউ গো আই উইল বি দেয়ার। মানে আসলে এই যে এই জিনিস, এই বিষয়গুলো হয়তো আপনি আলোচনা করবেন অন্য কোনো অনুষ্ঠানে, যেমন আমাদের জানা নাই যে এই যে এই ভিতরের বিষয়গুলো আমাদের দর্শকরা জানতে পারবে। আমাদের জানতে হবে, আমরা আসলে অনেক কিছু জানি না, আমরা স্পেকুলেট করি, এটা হচ্ছে ওটা হচ্ছে, জি প্রচন্ড জি জি প্রোপাগ্যান্ডা হয়। জি। আমরা অনেক কিছু জানতে পারছি, আমাদের আসলে সময়েরও স্বল্পতা থাকে। আম, আর আমি একটা অন্য বিষয়ে যাই এখন। অবশ্যই। ডক্টর ইউনুস ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনুস বলেছেন ছাত্ররা দল গঠন করবে। তিনি কি অ্যাজ এ মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এটা বলতে পারেন কি? তবে কি তিনি এই দল গঠনের কারিগর বা 5ই আগস্টের আন্দোলনের কারিগর? কারণ তিনি এটা স্বীকারও করেছিলেন, বলেছিলেন মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড, মেটিকুলাস ডিজাইন। অন্যদিকে ইউনূস সাহেব জায়গায় জায়গায় বলতে বলে বেড়ান উনি আবার কিছুই জানেন না, মানে একই সাথে দুইটা কথা উনি বলছেন। একজন নোবেল লরিয়েট হয়ে এই দ্বিচারিতাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ওয়েল, যদিও বিষয়বস্তু যদি ডক্টর ইউনুসকে নিয়ে বলতে হয় তাহলে একটু লম্বা সময় লাগে, তারপরে আমি কিন্তু টাচ আমাকে বেস, ছোট করে বলতে হ্যাঁ, হবে। ছোট করে টাচ বেস করে দেব। যে টাচ বেস। মানুষটি 1971-এ 25শে মার্চ যখন ঘটে, তখন ওহাইওতে
ওনারা 4-5 জন একসাথে হয়েছিলেন, ওনাকে ডাকা হয়েছিল, উনিও এসেছেন, এবং ওনার একটাই ভাষ্য যেটি আজ পর্যন্ত মানুষ মনে রাখে, সেটি হচ্ছে বাংলাদেশ স্বাধীন হলে আমি অ্যাম্বাসেডর হব। তা আমার ওনার ড্রিম। মনে হয় উনি পরবর্তীতে 71-এর পরে 72-73-এর সময় যখন বাংলাদেশ ফিরে যান, উনি হয়তো চেষ্টাটা করে বিফল হয়েছে, কারণ উনি এবং ওনার পরিবারের ক্লোজ সার্কিটের কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এবং যেহেতু মুক্তিযুদ্ধে অংশ করেন নাই, এটা হচ্ছে আমি অনেকগুলো বই পড়েছি। তারপরে আহ, মোহাম্মদ ইউনুস সাহেবের একটি বই, এটাও আমার কিছুটা দেখা হয়েছে। তো আমি একটা জিনিস কানেক্ট করতে পারছি না যে ওইটা গ্যাপ। তারপরে উনি কিন্তু ওনার কথায় বলেন, উনি বিশ্ববিদ্যালয়, উনি ডক্টরেট করেছেন ইকোনমিক্সের উপরে, তারপরে ওনার সাবজেক্ট ম্যাটারের উপরে, তারপরে উনি ইউনিভার্সিটিতে পড়া লেকচারিং বা প্রফেসর হয়ে গেছেন। এটাই আমরা জানি। এরপরে ওনার আম, যেহেতু ওনার পারিবারিকভাবে আম, অর্থলগ্নির কাজ ওনার বাবাও করতেন, সেই দিকেই কিন্তু ওনার নজরটা বেশি। তো এই নজরটার বেশির কারণে কিন্তু উনি যে সোশ্যাল মিডিয়া বা সোসাইটিকে ব্যবহার করে যেই মাইক্রো ক্রেডিট, সেটার উপরে উনি কাজ করেছেন। আহ, এই যে সুদ সুদ এবং লগ্নির এই ইন্টারেস্ট বেস যে ফিনান্সিয়াল মডেলটা, এই মডেলটা আমাদের ইসলামিক কোনো দেশে এটা গ্রহণযোগ্য হওয়ার কথা না। অ্যাটলিস্ট এটা হলো বল পার্ক। হ্যাঁ, তবে আহ, ইউরোপ এবং আমেরিকা এই সমস্ত জায়গায় দিস ইজ আ ফিনান্সিয়াল ম্যাটারে ইন্টারেস্টটাই কিন্তু ব্যাকবোন অফ দেয়ার ইকোনমি। আপনি আমি জানি যে আমরা মর্টগেজ দেই, আমরা ক্রেডিট কার্ড, এ সবখানে কিন্তু 20% থেকে কিউমুলেটিভ হারে 30, অনেক সময় 32% পর্যন্ত চলে যায়। এটা একটা লাভজনক। এবং যখন এই লাভজনক একটা প্রজেক্টটা, ক্লিন্টন ওনার ফ্রেন্ড, তারপরে ওনার ক্লিন্টন ফাউন্ডেশন ওনার ফ্রেন্ড, ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে সাথে ডিপ স্টেট নামক একটি আম, সংগঠন হয়ে গেল। সংগঠন। মানে এটা হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট আর কি, শ্যাডো। গভর্নমেন্ট। এটার উদ্দেশ্য এটা না যে একটা রাষ্ট্রকে ধ্বংস করা। এটার যে মূল উদ্দেশ্য, গঠনের যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে রাষ্ট্রকে সেফ রাখা বিভিন্ন ক্যালামিটিস থেকে, বা নট ন্যাচারাল বাট পলিটিক্যাল ক্যালামিটিস থেকে, যাতে রাষ্ট্রযন্ত্রটা সেফ থাকে, সেই জন্যই ডিপ স্টেটের তৈরি প্রথমত। এটা 50-এর দশকের দিকে বা এর আগে উজ্জ্বলভাবে ছিল। আহ, আমরা ডিপ ডিপ সেট নিয়ে আপনার সাথে পরে পরে একটা পরে কখনো পরে ইয়ে করব। আমরা এখন ডক্টর ডক্টর ইউনূসের এই ইউনূসের যে যে জিনিসটা স্ববিরোধী হয়েছে, কর্মকাণ্ড, এটা নিয়ে হ্যাঁ, একটু কথা এই বলি। যে ডক্টর ইউনূসের যেই ভাষণাটা, উনি কিন্তু 7 সনে একটা রাজনৈতিক দল করার চিন্তা ভাবনা হ্যাঁ। করেছেন। একটা ভাষণা ছিল, সেই ভাষণাটা কিন্তু রিয়া ভাষণাটা কিন্তু এসেছে কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশন থেকে, যে তুমি রাজনৈতিক দল করো, হ্যাঁ, উই উইল ফান্ড ইউ। সেই জন্য উনি চেষ্টা করে কিন্তু উনি বিফল হয়েছেন। আপনারা জানবেন যে অলিখিত কিছু ইনফরমেশন, সেটি হচ্ছে যখন নাকি ডক্টর কামাল সাহেব গণফোরাম করেছে, এবং উনি যখন গণফোরাম করার পরে যে উনি যে নির্বাচনে উনি অংশগ্রহণ করেছেন গণফোরাম, সেই সময় কিন্তু ওনাকে এই ক্লিন্টন ফাউন্ডেশন 300 কোটি 300 কোটি টাকা মনে হয় অফার করেছিল, টু গিভ ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট টু ফাইট ফর দি কনস্টিটিউয়েন্সি। ঠিক আছে, কিন্তু ডক্টর কামাল সাহেব একটি জিনিস ভালো করেছেন, যে তাদের অর্থটি নেননি এবং বলেছেন যে আমি আমার দেশের যে রাজনীতি করব, আমার যাতে বিদেশের কোনো প্রভাব এখানে না থাকে। কারণ আমি যদি তাদের টাকা নেই, তাহলে এটা হলো তাদের কথা ভেতরের কথা। শুনতে হবে। এটা ভেতরের কথা। আমি দিয়ে একটা মিটিংয়ে ছিলাম বলে আমি সেই বলছি, ওনাদের কনফারেন্সে যেহেতু লয়ার ছিলাম, সেহেতু আম, বিভিন্ন জায়গায় ইন্টারেস্টেড হয়ে যেতাম জানার জন্য বিষয়গুলো। আর 90-এর আন্দোলনের পরে, 90-এর আন্দোলনে তো আমরা সজাগ ছিলাম, পুরো পার্টিসিপেটই করেছি বিভিন্নভাবে। যাই হোক, এখন ইউনূস সাহেবের যেই ধারণাটা, এই যে দল গঠন করা, এটা কিন্তু আজকের নতুন কিছু না। আপনি মানে বারবার চেষ্টা করে এটা বারবার এটা বিফল হতো। বিচলিত হলে চলবে না। না, এবার কিন্তু বিচলিত হই উনি, নাই। হ্যাঁ, জাস্ট এটা আপনার আপনার বিশ্লেষণটা জানা। রাইট। তো এখানে আমার যে বিশ্লেষণ, সেটা হচ্ছে ওনার যে সুপ্ত ভাষণা একটা দল তৈরি করার, এখন এই বর্তমান ছাত্রদেরকে, এই পুরো বৈষম্য বিরোধী আন্দোলনের এদেরকে উনি মনে করেছেন যে এদেরকে দিয়ে এটা ফ্লোট করা যাবে।
কিন্তু এরা যখন বুঝতে পারবে যে ডক্টর ইউনূস আমাদেরকে ব্যবহার করছে, তাহলে কিন্তু তারা আর সে জায়গায় থাকবে না। কারণ অলরেডি তো সাধারণ ছাত্র চলে গেছে। হ্যাঁ, সাধারণ ছাত্র হ্যাঁ, চলেই যাদের যাবে। ইন্টারেস্ট আছে, হ্যাঁ, ওরা যে এখন ভুল উপদেষ্টা বুঝতে পারছে এরা যে তারা, আমরা এটা হ্যাঁ, কি করলাম। কি করলাম, আমাদেরকে অনুতপ্ত একটা, তারা, হ্যাঁ, হ্যাঁ, আমাদের একটা মূলা ঝুলিয়ে আমাদেরকে আন্দোলনে নামালো, এখন গ্লাভস দিয়ে কিছুই তো হলো না। কিছুই হলো না, বরঞ্চ আরো খারাপের দিকে গেল। খারাপের দিকে গেল। হ্যাঁ, দেশের স্বাধীনতার উপরে হাত দিল। আপনার এই জিনিসগুলো সাধারণ মানুষ কখনো চিন্তা করে নাই, কখনো চিন্তা করে নাই। সো উনি, নাও দে আর ফেসিং রিয়েলিটি। রাইট, আসলে, এখন ওনারা হ্যাঁ, হ্যাঁ, নিজেরা রিয়েলিটি দেখছে যে আসলে কি, দেখছে। রাইট। এখন ডক্টর ইউনূস সাহেব, উনি একজন বিদ্বান মানুষ। ওনার অঙ্গনে উনি যথেষ্ট ভালো অবদান রেখেছেন জাতি এবং বিশ্বের জন্য, আমি মনে করি, অনেকেই মনে করেন। কিন্তু উনি একজন রাজনীতিবিদ নয়। ওনার যে সুপ্ত বাসনা একজন অ্যাম্বাসেডর হওয়ার, উনি পলিসি নিয়ে কোনোদিন পড়াশোনা করেননি। উনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের কোনো আশেপাশ দিয়ে যাননি। উনি পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলে ভেতরে সেটা উনি জানেন না। একজন অ্যাম্বাসেডর ক্রাইটেরিয়া কি উনি সেটা জানেন না। তা এই যে উনি জানেন না, উনি অনেক কিছু জানেন, কিন্তু রাজনীতি জানেন না। উনি যদি রাজনীতি জানতেন, তাহলে উনি রাজনীতিই করতেন, উনি অর্থনীতিবিদ হতেন না। এটা অঙ্কুর থেকে আসে, রাজনীতিটাকে অঙ্কুর থেকে আসে। যারা বিনা পয়সায়, কোনো টাকা ছাড়া রাজনীতি নিয়ে, রাজনীতির পক্ষে কথা বলে, রাজনীতির পক্ষে বিশ্লেষণ করে, ওরা হচ্ছে রিয়েল রাজনীতিবিদ। তারা কিন্তু রাজনীতি করে টাকা কামায় না। আসল জিনিস যেটা, আমি আসল জিনিসটা বলছি, তারা কি করে, হয় সে প্রফেসর, তার টেবিলে খাবার নিয়ে আসার জন্য সে ওকালতি করবে। আমি যেমন ওকালতি করে রাজনীতি করতাম, কেন? আমি ওকালতিতে পয়সা পেতাম, অর্ধেক রাজনীতিতে শেষ করতাম, খরচ করতাম। আমি শেষ বলি না, খরচ করতাম। রাজনীতি শেখার জন্য মূল্যবান বই কিনতাম, রাজনীতিকে জানার জন্য, বোঝার জন্য দুষ্প্রাপ্য বই কিনতাম, কারণ মানে ইতিহাস জানতে হবে। আমার ভাই, মানে হচ্ছে যে উনি অর্থ লগ্নি করে, সুদ নিয়ে অর্থতে উনি লগ্নি করতেন প্রফিটের জন্য, আপনি এবং দেখেন, রাজনীতিতে লগ্নি ওনার করতেন। রাজনীতি করে, ওনার হ্যাঁ, উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশকে উনি টোটাল গ্রামীণ ব্যাংকের সুদের আওতায় নিয়ে আসবে, এবং এটাই হবে, এটাই করার উনি চেষ্টা করছেন। এবং বাংলাদেশে আহ, আজকে দেখবেন প্রত্যেকে বাড়ির কিন্তু ওয়েল পেইড, যেভাবেই হোক এখান থেকে সম্পদ নিয়েছে, বাড়ির, দেশের বাড়ির সম্পদ বিক্রি করে ঢাকা একটা ফ্ল্যাট কিনেছে, তার কিন্তু খুব কম মানুষের কিন্তু ইয়ে রয়েছে, কি জানি, কোনো লোন লোন নেই, নেই। লোন নেই। আর আমরা এখানে কিন্তু 99% লোনের উপরে। হুম। এবং এই 99% বাঙালিকে লোনের উপরে রাখার জন্যই কিন্তু ডক্টর ইউনূসকে ক্লিন্টন ফাউন্ডেশন, অমুক ফাউন্ডেশন, এবিসি ফাউন্ডেশন, হ্যাঁ, ওপেন সোসাইটি ফাউন্ডেশন, ওরা ওইখানে বসাতে চেষ্টা করতেছে। বাংলাদেশ একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা নেক্সট ভার্সন, মানি মেকিং সোসাইটি, নাথিং এলস। এবং ওনার রাজনীতি করার আসলে কোনো অধিকার নেই। যদি রাজনীতি করার অধিকার থাকতো, তাহলে উনি এইভাবে আসতেন না, এইভাবে রাজিও হতেন না। আমি একটা উপমা নেই, একডোর দিয়ে এসে বসে গেলেন। আমি একটা উপমা নেই। যেমন সোনিয়া গান্ধী, সোনিয়া গান্ধীকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত, 14 ঘন্টা পর্যন্ত সবাই কনভিন্স করার চেষ্টা করেছে যে আপনি প্রাইম মিনিস্টার হন। উনি তো হননি। ওনার তো একটা উনি শুধু একটাই কথা বলেছে, আমি রাজনৈতিক পরিবারের একজন, কিন্তু আমি রাজনীতি বুঝি না। আমি রাজনীতি যতটুকু শিখেছি, এটা এনাফ না টু বি অ্যান প্রাইম মিনিস্টার। আমি কখনো হব না। এই দেশে অনেক প্রজ্ঞাবান রাজনীতিবিদ রয়েছে, এটা তাদের অধিকার। তাহলে সেই জিনিসটা যদি আমরা নিয়ে আসি, তাহলে কি আমরা কি বুঝতে পারছি? ডক্টর ইউনূস যতই চেষ্টা করেন, এই যে সমন্বয়করা যারা যখনই বুঝতে পারবে যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং এর মধ্যে কিন্তু সবাই বুঝে গেছে যে কি ব্যবহার করা হচ্ছে। আপনি এক জায়গায় বললেন, ইউএনএতে মিটিকুলাস প্ল্যান বলে একজনকে পরিচয় করিয়ে দিলেন মাস্টার মাইন্ড। আপনি ইকোনমিক ফোরামে কয়দিন আগে এসে আপনি যে ভাষ্যটা দিলেন, টোটালি ডিরেইলিং, ওইখানের সাথে এটার সাথে কোনো মিলই নেই। তাহলে আপনি মেটিকুলাস প্ল্যানের অংশ। আমি যদি প্রত্যেকটা ডট এই সেই 5 সন থেকে বা 71 সন থেকে যদি ডটগুলো আমি নিয়ে আসি, তাহলে কি মনে হচ্ছে আপনার স্বপ্ন এখনো পূরণ হয়নি?
আপনি দেখেন প্রথমেই সে যখন প্রধান উপদেষ্টা হলো তখন প্রধানমন্ত্রী সমপর্যায়ের, তার মানে উনি একটা দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হতে চাচ্ছেন। হ্যাঁ। কেউ ওনাকে বসিয়ে দেবে, সুপার পাওয়াররা ওনাকে বসিয়ে দেবে, তা বসিয়ে দিয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা উনি হলেও উনি তো প্রধানমন্ত্রী হবেন না, কারণ প্রধানমন্ত্রী হতে হলে একটা পার্লামেন্ট থাকতে হবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী 75-এর পরে, 15ই আগস্ট 75-এর পরে একটা পার্লামেন্ট ছিল। রাষ্ট্রপ্রধান বা তখন সরকার প্রধান মারা গিয়েছেন, ওনার অবর্তমানে কেউ না কেউ সেখানে প্রধানমন্ত্রী হয়েছেন, পার্লামেন্ট এক্সিস্ট করেছে। এখানে তো পার্লামেন্টই নেই। এখানে যেহেতু পার্লামেন্ট নাই, আপনি প্রধানমন্ত্রীর সমমর্যাদা তো বলতে পারেন না। তাই একবার খালি স্ক্রলে এসেছে, এরপরে আর আসে নাই। এর ওনারও যে সুপ্ত বাসনা, এই যে উনি প্রধানমন্ত্রী হবেন অথবা রাষ্ট্রপতি হবেন, এখনো তো ফুলফিল হয় নাই। আর উনি জানেন যে বাংলাদেশে যদি নির্বাচন দেওয়া হয়, আপনি মনে করেন কেটে ছেড়ে 30% আওয়ামী লীগ আছে। এখন আওয়ামী লীগের কথা বাদ দেন, স্বাধীনতার পক্ষের শক্তি যদি বলেন, আমি বলবো 60% আছে। আমার তো মনে হয় আরো বেশি। স্বাধীনতার, আমি কনজারভেটিভ ওয়েতে হিসাব করছি, 60% স্বাধীনতার পক্ষের শক্তি, নট আওয়ামী লীগ। দ্যাট ইনক্লুডস, আওয়ামী লীগ পক্ষের শক্তির কথাই বলছি, হ্যাঁ আমার মনে হয় পক্ষের আরো বেশি শক্তি আর কি। সিক্সটি হ্যাঁ, পার্সেন্ট কিন্তু এটার ভিতরে আওয়ামী লীগও রয়েছে। আওয়ামী লীগও রয়েছে। রাইট? যারা তাদেরকে, যারা স্বাধীনতার পক্ষের শক্তিকে রিপ্রেজেন্ট করবে আওয়ামী লীগের থেকে, আওয়ামী লীগের বাইরে থেকে, কেউ তো স্বতন্ত্র দাঁড়াতে পারে। দাঁড়াতে পারে। রাইট? আপনি এই অংশটাকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন, কার বাবা হবেন আপনি, কার জেঠা হবেন? এক, কয়দিন আগে আসিফ নজরুল সাহেবকে দেখলাম, বলল যে দরকার হলে বিএনপি কেও দেশ থেকে দেশ ছাড়া করব। তাহলে তো 80%ই নাই, টোটাল জনগণের 80% নাই। এই 80% যদি না থাকে, 20% নিয়ে, 20% তো জামাত। আপনারা কি পাকিস্তান বানাতে চাচ্ছেন? অবশ্যই পাকিস্তান বানাবার প্রচেষ্টাই করছে তারা, না, পাকিস্তান বানাবার প্রচেষ্টা তো তারা করছে, এটা তো তাই বোঝাই না? যায়। এটা তো খোলাখুলি। না হলে এটা তো খোলাখুলি, পাকিস্তান তাদের আর আইএসআই, রাগঢাক আপনি করছে না। ঠিক আছে ভারত বিদ্বেষী হতে পারেন, আমি অনেক জায়গায় ভারতের কর্মকাণ্ড আমার পছন্দ না, ঠিক আছে, অসুবিধা নেই। তাই বললে তো আমার পাকিস্তান প্রীতি তো হতে পারবো না। হ্যাঁ, মানে ওইটাই, যে আমি তো পাকিস্তান বাঙালি, আমি প্রীতি। বাংলাদেশি, বাংলাদেশের, আমি স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বাংলাদেশের স্বনির্ভরতা দিয়েই তো আমি আমার বাঙালি, বাঙালিত্ব আনবো, বাংলাদেশের জন্য আনবো। আমি তো কারো পক্ষপাতিত্ব যাব না। তাহলে ওনারা সেটা করছেন না কেন? সেটা ওনারা করছেন কেন? সংস্কারের কথা বলছেন। আমার মনে হয় আমাদের, আমরা আমরা জাতি, এরকম একজন জাতি, যেটা আপনি বললেন, আমরা সবাই জানি বাঙালি এত পোড় খাওয়া, কিন্তু ঠিক ঘুরে দাঁড়ায় অবশ্যই। যতবার তারা এই যে তারা জয় বাংলা, তারপরে 7ই মার্চের ভাষণ, কোনো কিছুতেই জাতীয় সঙ্গীত পরিবর্তন, সংবিধান, কোনো কিছুতেই তারা সাকসেসফুল হতে পারে নাই, আসলে পারবে না। এবং না, আমার মনে হয় ওইটা, এতদিন তারা বুঝে গেছে এটা। ওইটা সাকসেস হতে পারবে না কেন? এই জিনিসগুলো 7ই মার্চের ভাষণের মাধ্যমে বা 3রা মার্চের ভাষণের মাধ্যমে বা এর আগের বঙ্গবন্ধুর যে ল্যান্ডস্লাইড ভিক্টরি 70-এর নির্বাচনে, নির্বাচন। এইটার মাধ্যমে বাঙালি তার নিজের অধিকারকে স্তম্ভ দিয়েছে। এই যে স্তম্ভ, যে ফাউন্ডেশনটা দিয়েছে, এখন যদি ডক্টর ইউনূস হ্যাঁ না ভোট দেয়, আমি বলি 70-এর 7.5 লাখের মানুষের 7.5 লাখ ভোট পাবে না, বাকি তো 18 কোটি বাদই দেয়। আম, আর আমার ভাই, পার্সেন্টেজ ওয়াইজ যদি হয়, তাহলে 70-71 প্রমাণ করে দিয়েছে বাঙালি, 99% বাঙালি বাঙালির পক্ষে কাজ করেছে। এখন কি সেই বাঙালি ওনার পক্ষে 99% আছে? হার্ডলি 10%। জামাতও তো ওনার সাথে নেই। উনি কি এটা বোঝে? জামাত ইসলাম নিয়ে আমি, ওরা থাকলে কি না থাকলে কি, ওনাদের না, পক্ষে আমার কথা বিপক্ষে, হচ্ছে উনি কার উপরে ভর দিয়ে থাকবেন? ডক্টর ইউনূস, জামাত, ওদেরকে নিয়ে আসলে ডক্টর ইউনূসের
কাজ যেটা উনি করছেন সেটা বাঙালি জাতি অলরেডি টের পেয়ে গেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, ওনার সম্পর্কে একটা মানুষের খুব একটা উচ্চ ধারণা ছিল। উনি গত 6 মাসে নিজেকে ভালো করে মানে একদম একটা গ্রামের প্রান্তিক মানুষও চিনে গেছে তাকে। আমার ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আম, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আমাদের অনেকগুলো বিষয় আমার এই মুহূর্তে আপনার সাথে কথা বলে বলে আমার মনে হলো যে আসলে এই বিষয়গুলো নিয়ে, পার্টিকুলার ওই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আবার আমাদের কথা বলতে হবে, যদি আপনি আমাদেরকে সময় দেন। অবশ্যই, আহ, অবশ্যই দেব। তো জাতির আপনি। উদ্দেশ্যে আমাদের একাত্তরের সপক্ষের শক্তির জন্য আমরা সবসময় আমাদের সময়কে ডেডিকেট করি, আমাদের নলেজকে ডেডিকেট করি। আমরা চেষ্টা করি যে আমাদের শ্রোতারা যাতে সঠিক ইতিহাসটা জানে, সঠিক তথ্যটা জানে। কখনো ডিরেইলমেন্টের জায়গায় যদি কোনো রকম কোনো জিনিস আসে, আমি ব্যক্তিগতভাবে সেখানে পজ করি, পজ করে আমি ওই বিষয়টাকে নিয়ে মোটামুটি অনেক ঘাটাঘাটি করার পরে, নিশ্চিত হওয়ার পরেই আমি আসি। সো সেই সুযোগটাও আমাকে দিলে হয়তো আমি ধন্য হব। এবং অবশ্যই আমরা আজকে আগেই। আজকে আপনি আমাকে আম, নেওয়ার জন্য আমি অনেক আভারী। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় আমাদের অনুষ্ঠান শেষের দিকে আসছে, রাইট? জি, জি। সো শ্রোতাদের এবং সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের পরিবারদের প্রতি, এবং যারা শহীদ হয়েছেন 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হয়েছেন, ওনাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা সর্বকালে। অনেক ধন্যবাদ ভাই। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আপনারা দৃষ্টিকোণ 71 চ্যানেলের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকুন। চলুন দেশকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।